নেপালে সেই তিন বুড়া কেপি ওলি, শের বাহাদুর দেউবা আর পুষ্পকমল দাহাল, যারা 2 দশক ধরে চেয়ার খেলা খেলতেছিল, বালেন তাদের ধুলায় মিশাই দিচ্ছে। ওলিকে তার নিজের সিটে হারাইছে 50,000 ভোটের ব্যবধান। এবার আসেন ঢাকায়। ফেব্রুয়ারি 26 শপথ নিতেছে তারেক রহমান। এই লোক দেশে ছিল না 17 বছর। বর্ষা বিপ্লবের সাথে যার কোনো সম্পর্ক নাই, জুলাই অভ্যুত্থানে যার পা কখনো রাস্তায় পড়ে নাই, সে এখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার। 2026 সালের মার্চ মাস কাঠমান্ডু 35 বছর বয়সের এক র্যাপার ইঞ্জিনিয়ার শপথ নিতেছে প্রাইম মিনিস্টার হিসেবে। বালেন্দ্র শাহ, সবাই জানে বালেন নামে। তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির বয়স মাত্র 4 বছর। 275টা আসনে পার্লামেন্টে 182টা আসন পাইছে। ভূমিধ্বস বিজয়। নেপালে সেই তিন বুড়া কেপি ওলি, শের বাহাদুর দেউবা আর পুষ্পকমল দাহাল, যারা 2 দশক ধরে চেয়ার খেলা খেলতেছিল, বালেন তাদের ধুলায় মিশাই দিচ্ছে। ওলিকে তার নিজের সিটে হারাইছে 50,000 ভোটের ব্যবধানে। এবার আসেন ঢাকায়। ফেব্রুয়ারি 26 শপথ নিতেছে তারেক রহমান। এই লোক দেশে ছিল না 17 বছর। বর্ষা বিপ্লবের সাথে যার কোনো সম্পর্ক নাই, জুলাই অভ্যুত্থানে যার পা কখনো রাস্তায় পড়ে নাই, সে এখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার। আর জুলাই অভ্যুত্থানের সন্তান এনসিপি 30টা আসনে লড়াই করছে, জিতছে মাত্র 6টায়। এটা একটা ঐতিহাসিক ট্র্যাজেডি। 2 দেশেই ছাত্ররা সরকার ফেলছিল, 2 দেশেই ছিল দুর্নীতি, বেকারত্ব, স্বৈরশাসন, জনতার ক্ষোভ। 2 দেশেই রক্ত দিচ্ছে তরুণরা। কিন্তু একটা দেশে তরুণরা রাষ্ট্র ক্ষমতা নিছে, আর একটা পুরাতন বন্দোবস্ত ফেরত আসছে পিছনের দরজা দিয়ে। আরো বেপরোয়া, আরো বর্বর হইয়া কেন? আশ্চর্যের কথা হইলো এই প্রশ্নটার উত্তর কেউ দেয় নাই। কোনো সেমিনার নাই, কোনো আলোচনা নাই, এমনকি এনসিপি নিজেও এটা নিয়ে কোনো গোল টেবিল বসায় নাই। যেন কিছুই হয় নাই, যেন বিপ্লবের কোনো মূল্যই নাই। এভাবেই যেন কোনো কিছু না বদলানোরই কথা ছিল। আজকে আমি 2 দেশের ছাত্র আন্দোলন, ছাত্র নেতৃত্ব, তাদের কৌশল, তাদের কাজের পদ্ধতি সব গভীরে গিয়ে তুলনা করব। পরতে এটা একটা দীর্ঘ আলাপ, কিন্তু করতেই হইতেছে। কারণ এই বিশ্লেষণ না বুঝলে আগামীর 5 বছরের বাংলাদেশ বুঝতে পারবেন না। আগে বুঝে নেই নেপালে ঠিক কি ঘটেছিল। নেপালের গল্প বুঝতে হইলে একটু পেছনে যাইতে হবে। 2008 থেকে 2025, মাত্র 17 বছরে নেপালে 14টা সরকার, 8 জন প্রধানমন্ত্রী। কোন সরকার 5 বছর টেকে নাই। 3 জন বুড়া নেতা, ওলি, দেউবা আর দাহাল, পালা করে চেয়ার বদল করত। জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। সেই দেশের 20% বেশি তরুণ বেকার। প্রত্যেকদিন হাজার হাজার নেপালি দেশ ছাড়তেছে লেবার ভিসায়, মালয়েশিয়া, কাতার, আমিরাতে যায় শ্রম বেচতে। আর সেই সময় এই 3 বুড়ার ছেলেমেয়েরা কি করতেছিল? ইনস্টাগ্রামে বিলাসী জীবনের ছবি দিতেছিল। দুবাইয়ের ছুটি, লন্ডনে কেনাকাটা, দামি গাড়ি, প্রাইভেট জেট। তরুণরা একদিন এটা দেখতে দেখতে হ্যাশট্যাগ বানাইলো নেপো বেবিজ, মানে হইতেছে স্বজন পোষণের বেবি, শিশু। নেতার আন্ডা বাচ্চা, যার কোনো যোগ্যতা নাই, শুধু বাপের পরিচয় কোটিপতি, বাপের দোয়া রিপাবলিক আর কি। এইটা সাধারণ ঘটনা মনে হইতেছে না, এটা একটা রাজনৈতিক বিস্ফোরণের বারুদ। বাংলাদেশের হাসিনার বলা রাজাকারের বাচ্চারা যেমন একটা সিম্বলিক মোমেন্ট ছিল, নেপো বেবিজও ঠিক তেমনই। তারপর 4 সেপ্টেম্বর 2025 ওলি সরকার 26টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান করে দিল। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইনস্টাগ্রাম সব কি সাফাই দিল? বললো এরা নতুন ডিজিটাল লাইনে রেজিস্ট্রেশন করে নাই। হ্যাঁ, আসল কারণ হইল এই নেপো বেবিস ট্রেন্ডটা এমন ভাইরাল হইতেছিল, দুর্নীতি এক্সপোজ হইতেছিল, আইডার পাইডা উঠতেছিল না। ট্র্যাডিশনাল মিডিয়া তো ম্যানেজ করা যায়, মালিকরে ফোন দেওয়া যায়। লাখ লাখ তরুণের ফেসবুক পোস্ট কেমনে এটা ম্যানেজ করবে? সেটা কন্ট্রোল করার উপায় নাই। তাই ব্যানের আসল টার্গেট ছিল তরুণদের অর্গানাইজিং ক্যাপাসিটিকে ধ্বংস করে দেওয়া। শুধু তথ্য আটকানো না, একসাথে জড়ো হওয়ার প্ল্যাটফর্মটাই কেড়ে নেওয়া। এটা ছিল ওলির সবচেয়ে বড় ভুল। কারণ তরুণরা সোশ্যাল মিডিয়া ছাড়াই রাস্তায় নেমে আসছে। মৈতীঘর, মান্ডালায়, সংসদ ভবনের সামনে লাখ লাখ মানুষ, পুলিশ গুলি চালাইছে, 77 জন শহীদ হয়েছে, কম না? আন্দোলন থামে নাই। 9 সেপ্টেম্বর ওলি পদত্যাগ করছে, মন্ত্রীরা পলাইছে, ছাত্ররা মন্দিরের জাঙ্গিয়া পর্যন্ত খুলে নিছে পলাইতে গিয়া, মারছে, পিটাইছে। এখানে নেপালের প্রথম অসাধারণ কাজটা ঘটছে। আমরা ধরার আগে হাসিনা তার মন্ত্রীরা পলাইছে, যারা দেশে ছিল তাদের প্রোটেকশন দিছে ওয়াকারানন্দ পৌবাদ, ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়া। তারপর তাদের নিরাপদে পার করিয়া দিছে, নিরাপদে দেশ ছেড়ে চলে গেছে। সেনাপ্রধান ডাকছে পলিটিক্যাল পার্টিদেরকে, পলিটিক্যাল পার্টিগুলো ড্যাং ড্যাং করতে করতে বাসে চাইপে গেছে ক্যান্টনমেন্টে। কিন্তু নেপালের সেনাবাহিনী কি করলো? সেনাবাহিনী
সেনা প্রধান গেছে আন্দোলনকারীদের সংগঠন হামি নেপালের কাছে, জিজ্ঞেস করছে তোমরা ইন্টারিম নেতা হিসেবে কাকে চাও। সেনা প্রধান জিজ্ঞেস করতেছে, নিজে কাউকে বসাই দিতেছে না। নিজের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে সেটা মিটিং করে ঠিক করতেছে না। বুকে পাথর চাপা দিয়া প্রফেসর ইউনূসের মতো কাউকে মাইনা নিতেছে না, বরং ছাত্রদের কাছে প্রশ্ন রাখতেছে তোমরা কাকে চাও। এটাই জনগণের সার্বভৌমত্বের কাছে নত হওয়া। নেপালের সেনাপ্রধান সেটা করছে, বাংলাদেশের সেনাপ্রধান সেটা করে নাই। নেপালের সেনাপ্রধান পতিত শাসকের কোন লেসপেন্সারকে রক্ষা করে নাই। নেপালের আন্দোলনকারীরা তারপর কি করলো, তারা গেল ডিসকর্ডে। ডিসকর্ড কি জানেন না? এইটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো না আর কি। এখানে হাজার হাজার মানুষ একসাথে আলাদা আলাদা চ্যানেল করে আলোচনা করতে পারে, তর্ক করতে পারে, ভোট দিতে পারে। নেপালের আন্দোলনকারীদের একটা ডিসকর্ড সার্ভার ছিল, সেইখানে 1 লাখের বেশি সদস্য ছিল। সেখানে 10,000-এর বেশি মানুষ নাম প্রপোজাল নিয়ে তর্ক কইরা সাব চ্যানেলে বিভক্ত হয়ে প্রত্যেকটা প্রার্থীর ব্যাকগ্রাউন্ড যাচাই করলো, ফ্যাক্ট চেক করলো, আলোচনা করলো, তারপরে ভোটাভুটি। 7,713 ভোট পড়লো। সুশীলা কার্কি সাবেক প্রধান বিচারপতি পাইল 3,833 ভোট, 50% ভোট। 12 সেপ্টেম্বর শপথ নিলেন। নেপালের ইতিহাসে প্রথম নারী সরকার প্রধান। এটা পৃথিবীর ইতিহাসে প্রথম ডিজিটাল ডেমোক্রেসি দিয়ে একটা দেশের ইন্টারিম লিডার নির্বাচিত হইতেছে। আর কার্কিকে দেওয়া হইল একটাই ম্যান্ডেট, 6 মাসে নির্বাচন করো, আর কিছু না। কোনো সংস্কার কমিশন না, কোনো চার্টার না, কোনো গণভোট না, শুধু একটা কাজ, ডেলিভারির 5 মাস পরে 5ই মার্চ 2026 নির্বাচন হইল। ফলাফল ভূমিকম্প। বালানের দল 182, নেপালি কংগ্রেস দেউবার দল 38, সিপিএন ইউএমএল ওলি 25, মাওবাদী বুড়াদাহাল 17। কাঠমান্ডু ভ্যালির 15টা আসনে 15টাই আরএসপি মানে তরুণরা। ওলি তার নিজের সিটে হারল। 35 বছরের বালেন নেপালের ইতিহাসে সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী। এটা একটা সম্পূর্ণ রিপ্লেসমেন্ট, শুধু মুখ বদলানো না, পুরো জেনারেশন বদলানো। এখন আসেন বাংলাদেশে। বাংলাদেশে কি ঘটেছিল আর কি ঘটে নাই? বাংলাদেশে তো বিস্ফোরণ হয়েছিল, আমরা সবাই জানি, আমরা সবাই তার পার্ট। ছোট ঘটনা ছিল না। 15 বছরের ফ্যাসিবাদী শাসন ছাত্ররা ভাঙ্গা ফেলছিল, শত শত মানুষ জান দিছে। আবু সাইদ বুকসিতায় দাঁড়ানোর ছবিটা মনে আছে না? ওই একটা ছবি সারা দেশ কাঁপাই দিছিল। রংপুর থেকে চট্টগ্রাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে গ্রামের কলেজ, একটাই কথা ছিল সবার মুখে, এই ব্যবস্থা মানি না, লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না। হাসিনা পলাইলো। 5ই আগস্ট 2024 প্রফেসর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান বানানো হইল। কমিশন বসলো, সরকার সংস্কারের কথা শুরু হইল। তারপর 1.5 বছর চুপ। অবশেষে 12 ফেব্রুয়ারি নির্বাচন হইল। ফলাফল আমরা জানি। যে এলাকাগুলায় জুলাই আন্দোলনে আগুন সবচেয়ে বেশি ছুঁইছিল, রংপুর, রাজশাহী, খুলনা, সেইখানে জামাত এনসিপি জোট সুইপ করছে। আবু সাইদের রংপুরে প্রত্যেকটা আসন জোটের। ঢাকায় অবিশ্বাস্য ভালো করছে, এমনকি গুজব আছে তারেক রহমান নিজে ঢাকার তার সিটে হারছিল। পরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দিয়ে জিতাইয়া দেওয়া হয়েছে। এর মানে কি? মানে হইল যেখানে মানুষ বিপ্লবকে হৃদয়ে ছুঁইছে, সেখানে রক্তের দাগ এখনো শুকায় নাই। যেখানে রক্তের দাগ এখনো শুকায় নাই, সেখানে মানুষ পুরাতন দলকে রিজেক্ট করছে সরাসরি। তাইলে বাকি দেশ কেন পারে নাই? এইখানে আসল গল্পের শুরু। 6টা কারণ, প্রত্যেকটা স্ট্রাকচারাল, প্রত্যেকটা অ্যাভয়েড করা যাইতো, কিন্তু প্রত্যেকটাই ঘটছে। ছাত্রদের নানাভাবে এই কথা বলা হয়েছে, আমি আমার ভিডিওতে বলছি, বারবার বলছি, শোনে নাই। প্রথম কারণ কি ছিল? নেপালের আরএসপি গঠন হয়েছিল 2022 সালে, আন্দোলনের 3 বছর আগে। 2022-এর নির্বাচনে 4র্থ বৃহত্তম দল হিসেবে পার্লামেন্টে ঢুকে গেছিল, মন্ত্রিসভাতে ছিল কিছুদিন। আর বালেন শাহ 2022-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র হয়েছিল 60,000 ভোটের ব্যবধানে। 3 বছর মেয়রগিরি করছে, দুর্নীতি কমাইছে, রাস্তা ঠিক করছে, কাঠমান্ডু শহর দৃশ্যমানভাবে বদলাই গেছে। মানুষ দেখছে এই লোক কথা বলে না, কাজ করে। 2025-এ জেনজি আন্দোলন হওয়ার সময় বালেনরে কিছু বানানো লাগে নাই, গাড়ি রেডি ছিল, শুধু চাবি ঘুরেছে। ডিসেম্বর আরএসপিতে যোগ দিছে, রাতারাতি আন্দোলনের রাজনৈতিক মুখ হয়ে গেছে। এখন বাংলাদেশের গল্প শুনি। এনসিপি গঠন হলো ফেব্রুয়ারি 2025-এ, জুলাই বিপ্লবের 7 মাস পরে। নির্বাচনে 12 মাস আগে। কোনো নির্বাচনে অভিজ্ঞতা নাই, কোনো গভর্নেন্স ট্র্যাক রেকর্ড নাই, নাহিদের কোনো প্রশাসনিক অভিজ্ঞতা নাই, কারোই নেই, আসিফেরও নাই। মন্ত্রী যতদিন ছিল কোনো দৃশ্যমান আইকনিক সাকসেস নাই। ভোটার, প্রোটেস্ট হিরো আর গভর্নিং লিডারের মধ্যে পার্থক্য বোঝে। গাড়ি বানাইতে বানাইতে রেস শুরু হয়ে যাওয়ার মতো আর কি। আমি নিজে 6 আগস্ট থেকে বারবার বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটা সাংগঠনিক কাঠামো দেন, দল বানান। এটা শুধু আমার কথা না, অনেকেই বলছে, আমাদের বন্ধুরা বলছে, সিনিয়র বুদ্ধিজীবীরা বলছে, কেউ শোনে নাই। কারণ তখন ছাত্রদের ইগো আকাশে, তারা বিপ্লব কইরা ফেলছে, হাসিনাকে হটায় ফেলছে, সরকারে বসছে, এরা আর কারোর সাথে পরামর্শ করবে কেন? অহংকার এমন জায়গায় পৌঁছাইছিল যে আমাদের বন্ধুদের মুখের উপর কইছিল, আপনারা এত বুঝেন, ক্ষমতায় যাইতে পারেন নাই কেন? তারপর তাদের সে আকাশ ভরা ইগো, আকাশ ভরা তারা হয়ে গেছে। এই অহংকার যে বিপ্লবকে হজম করছে, সেটা কেউ তখন বোঝে নাই।
আজকেও বুঝছে কিনা জানি না। দ্বিতীয় কারণ হইতেছে সময়ের অঙ্ক, 6 মাস আর 18 মাস। নেপালে আন্দোলন থেকে নির্বাচন 6 মাস, মানুষের ক্ষোভ তখনও টাটকা, রক্ত শুকায় নাই, কেউ ভোলে নাই কে গুলি চালাইছিল। সেই রাগ সরাসরি ব্যালট বাক্সে গেছে। বাংলাদেশ আন্দোলন থেকে নির্বাচন 18 মাস। এই সময় কি হয়? মানুষের মনোযোগ সরে যায়, প্রফেসর ইউনূসের সরকারের কথা কেউ শোনে না। প্রত্যেকদিন একটার পর একটা আন্দোলন, বিএনপি নিজেই কত আন্দোলন করছে, সিটি কর্পোরেশনে তালা লাগাই দিছে, সেক্রেটারিতে আন্দোলন করছে, যমুনার সামনে প্রত্যেকদিন আল্লাহর ওয়াস্তে একটা করে বিক্ষোভ। একটা সিটি কর্পোরেশন যদি একদিন না চলে, আপনার নাগরিক সেবা চলবে? নগর তো স্তব্ধ হয়ে যাবে। গভর্নেন্স ফেল করছে, মানুষ তখন আর বিপ্লবের কথা ভাবে না, পেটের কথা ভাবে, গভর্নেন্সের কথা ভাবে, নিরাপত্তার কথা ভাবে, রাস্তায় শৃঙ্খলার কথা ভাবে। আইন শৃঙ্খলার অবনতি হইতেছিল, অন্তর্ঘাত তো চলছেই, হাদিকে খুন করলো। আর এমন অনিশ্চয়তায় মানুষ একটা নিয়ম মানে, পরিচিত মন্দ বেছে নেয়, অচেনা ভালোকে বাঁচে না। এইটা বাংলাদেশের মানুষের দোষ না, এটা মানুষের স্বাভাবিক মনস্তত্ত্ব। এইটারে কয় লস অ্যাভারশন বা ক্ষতি এড়ানো। মনে যখন ভয় থাকে যে সব হারাইবো, তখন কমপক্ষে আগেরটা তো চেনা, ওর দুঃশাসন তো দেখছি, সেই দুঃশাসন তো আমি সহ্য করতে পারছি, তো এর চাইতে তো আর খারাপ হবে না, এই লজিক কাজ করে। যদিও একটা সতর্কতা, বিএনপি বিপ্লব বিরোধী শক্তি না, ইলেকশনে বিপ্লব পক্ষের যে সমস্ত শক্তি লড়াই করছে তারাই জিতছে। যদিও আমরা সবাই দেখতেছি বিএনপি জুলাইকে ধারণ করে না, ইলেকশন আগে হইলেও সম্ভবত বিএনপি জিততো, তবে ছাত্ররা বেটার পজিশনে থাকতো, আরো আসন বেশি পাইতো। এইবারের তৃতীয় কারণ, বিএনপির অর্গানাইজ স্যাবোটাজ। বিএনপি শুধু অপেক্ষা করে নাই, বিএনপি সক্রিয়ভাবে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করছে, সক্রিয়ভাবে কাউন্টার রেভলিউশনারি কাজ করছে। কি কি করছে বিএনপি? আগেও বলছি, ঢাকা সিটি কর্পোরেশন অচল করে রাখছে, সচিবালয়ে আন্দোলন করছে, প্রত্যেকদিন একটা ইস্যু, প্রত্যেকদিন একটা জ্যাম। এখন একটু জায়গায় দেখেন নির্বাচনের পরে এইসব আন্দোলন কোথায় উধাও হয়ে গেছে, একটাও নাই, জাতিগুলোর মতো উড়ে গেছে। কারণ আন্দোলনগুলো কখনোই জনগণের দাবির আন্দোলন ছিল না, বিএনপি করতো। এগুলো ছিল ইউনূস সরকারকে ডিস্টেবিলাইজ করার টুল। 2 নম্বর, স্থানীয় সরকার নির্বাচন আটকাই দিছে। প্রফেসর ইউনূস স্থানীয় সরকার নির্বাচন দিতে চাইছিল, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন দিতে চাইছিল, বিএনপি হইতে দেয় নাই। আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বার সবাই পালাইছে, স্থানীয় সরকার তো এরাই চালাইতো। তৃণমূলের রাজনীতি, সমাজের নিয়ন্ত্রণ, ছোটখাটো বিচার সবাই তার হাতে ছিল। সে পুরা স্ট্রাকচার ভেঙে পড়ছিল। নতুন লিডারশিপ দরকার ছিল, নতুন মুখ দরকার ছিল, নতুন শক্তি দরকার ছিল, বিএনপি সেটা হইতে দেয় নাই। কেন? কারণ স্থানীয় নির্বাচন হইলে কি হইতো? জামাত এনসিপির মাঠ পর্যায়ে একটা বেস তৈরি হইতো, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলায় নতুন মুখ আসতো যারা বিপ্লবের পক্ষের। ছাত্র সংসদ নির্বাচন হলে কি হইতো? বিপ্লবের পক্ষের ছাত্ররা একটা ইনস্টিটিউশনাল ভিত্তি পাইতো। ব্যাপারটা কেমন হইতো সেটা ছায়া তো আমরা দেখছি, ডাকসু, চাকসু, রাকসুতে শিবিরের বিজয় থেকে। সেটা যদি পুরা দেশের ইউনিয়নে হইতো, কি হইতো ভাবেন? বিএনপি এটা জানতো। তাই ইন্টারমিডিয়েট ইনস্টিটিউশন তৈরির আগেই জাতীয় নির্বাচন চাইতেছিল। সিভিল মিলিটারি ব্যুরোর কাছে ভয় পেয়ে গেছে যে এইখানে আওয়ামী লীগ, বিএনপি, ইন্ডিয়া ওয়েস্ট এক হয়ে গেছে, এই রে ব্যাপার বুঝি জামাতে ইসলাম ক্ষমতায় চলে আসলো। বিএনপির তো একটা ক্যাডার নেটওয়ার্ক আছে, তার সাথে আওয়ামী লীগের মাঠের কর্মীরা যুক্ত হয়েছে, ছাত্রলীগ, যুবলীগ সব বিএনপিতে ভিড়ে গেছে। আমিও দেখাইছি অনেক ভিডিওতে বিএনপির ক্যাম্পেইন করতেছে, নিজেরাই বলতেছে আমরা আওয়ামী লীগ, এখন বিএনপি হয়েছি। সকল বাংলাদেশের আনাচে কানাচে যত শ্রমিক আছে তাদের ন্যায্য অধিকার সবল। আমরা চাই নির্যাতন নয়, আমরা চাই অধিকার, অধিকার, অধিকার। জয় বাংলা। ধন্যবাদ, ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী। এই বিএনপির মাঠের লোকের অভাব হয় নাই, ইউনিয়ন পর্যায়ে সংগঠন আছে, কিন্তু 1 বছর পুরনো এনসিপির সেটা নাই। এটা একটা ক্লাসিক কাউন্টার রেভলিউশনারি কৌশল। এটা আমার কথা না, ইতিহাসে বারবার এটা দেখাইছে। বিপ্লবের পরে দুইটা জিনিস একসাথে রেস করে, এক নতুন শক্তির ইনস্টিটিউশন বিল্ডিং, 2 পুরানো শক্তির কামব্যাক। যে আগে শেষ করে সেই জেটে। 2 শক্তির কাজ কি? স্থানীয় নির্বাচনে জিতে বেস বাড়ানো, ছাত্র সংসদের নিজে ক্যাম্পাস দখল করা, মাঠে ক্যাডার তৈরি করা। এটা সময় লাগে। পুরোনো শক্তির কাজ কি? এই বেস বানানোর আগেই জাতীয় নির্বাচনে নিয়ে যাওয়া, যেখানে তাদের আগে থেকে থাকা 35 বছরের নেটওয়ার্ক কাজ করবে। বিএনপি ঠিক এইটাই করছে। ইন্টারমিডিয়েট ইলেকশন সব আটকাইছে, স্থানীয় নির্বাচন না বলছে, ছাত্র সংসদ না বলছে, জাতীয় নির্বাচনের দিকে ঠেলা দিছে। মানে বিপ্লবের শক্তিকে শিকড় গজনের সময় দেয় নাই, গাছ বড় হওয়ার আগে উপড়ায় ফেলছে। এটা কাউন্টার রেভলিউশন, সামনে থেকে লড়াই না, সময়কে অস্ত্র বানায়।